এমনকি জনগণের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমি আইনত সুস্থ বিচার চাই। আমি চাইতেছি যে 1 নম্বর আসামি ধরা পড়ছে, আমি আরো বাকি 2জন কাস্টঘরও চাই। আমার মেয়েকে এই বয়সে, আমি একটা গরিব সন্তানের ঘরের মেয়ে, আরেকটা গরিবের ঘরে পড়ছে। আমি মা হয়ে আমি কিভাবে সহ্য করি আমার মেয়ের যে অবস্থা, কারণ দেখছি যে অবস্থা ছিল। আমি চাই যাতে আমার মেয়ের উপযুক্ত বিচার এমন দেশ এলাকার ভিতরে, বাংলাদেশের ভিতরে এরকম আমার মতো মা কখনো এরকম কোনো মা দেখতে না হয়। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের ক্যামেরার স্ক্রিনে আজকে একজন বোন এবং একজন ভাই দাঁড়িয়ে আছে। তারা কিন্তু একেবারে অসহায় পরিবারের দুজনই স্বামী স্ত্রী। মূলত ঘটনা হচ্ছে তাদের রুবি নামের একটি মেয়েকে কিছুদিন আগে জোরপূর্বকভাবে ধর্ষণের চেষ্টা করেছিল 3 বখাটে ছেলে। তো এটা হচ্ছে চাঁদপুর হাজীগঞ্জের মধ্যে ঘটনাটা ঘটেছে। তো আমরা সেই ঘটনার বিবরণগুলো আপনাদের কাছে আজ তুলে ধরার জন্যই তাদেরকে নিয়ে আসছি। তো দর্শক, আমরা শুনবো এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো সর্বপ্রথম আপু, আপনার কাছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বলবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? শুরুতে আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু জোরে বলবেন। ভালো আছেন? হ্যাঁ জি ভালো আছি। আচ্ছা, তো আমরা যেটা জানতে পেরেছি, আপনার 13 বছর বয়সের একজন মেয়ে আছে রুবি নামের। তো সেই মেয়েটিকে জোরপূর্বকভাবে আপনার এলাকার কিছু বখাটে ছেলে, মানে 3 জন বখাটে ছেলে তাকে ধর্ষণের চেষ্টা করেছিল। আসলে ঘটনাটা কি হয়েছে আমরা একটু শুনবো আপনাদের কাছ থেকে। ঘটনা হয়েছে, আমি ইফতার করছি ঘরে বসে, মেয়ে আমি সবাই মিলে ইফতার খাওয়ার পরে নামাজ পড়ছি। নামাজ পড়ার পর মেয়ে যখন 8টা বাজে, তখন মায়া পড়তে গেছে 5-এ, পাশাপাশি ঘরে পায়ের পড়তে গেছে। তারপর আমার জাল আয়া কিছুক্ষণ পর আয়া যেহেতু রুবি কই, আমি বলছি যে আমার মেয়ে তো পড়তে গেছে। এরপরে আরেকজন আমার পাশের লাগে ঘর আছিল, ওরা কত রুবি কই, আমি কেউ পড়তে গেছে কার ঘরে, আমি কই যে মাহিনুর নামের একটি মেয়ের ঘর। তারপর কয় যে না অগর তো নাই, এই কথা কয়েছে। আর হঠাৎ করে আমি উঠছি, উঠতে আমি ওরে খুঁজছি। তখন 8:30 বাজে, মেয়ে নামছে 8টা বাজে, 8:30 তখন বেজে। তারপর আমি সব ঘর চাইছি। মেয়ে যে 2 মেয়ের সাথে পড়ালেখা করতো, ও মেয়েরে জিজ্ঞাসা করছি, ও মেয়ে কত গেছি গা, আর নাই তো গেছি গা। পরে আমি কয়েকটা ঘর চাইছি, পুরা বাড়ি চিল্লেছি যে তো রুবি কই, মানে কোনো সায় শব্দ পাই না। পরে দিয়ে আমার ফুফা শাশুড়ি আমার বারে বারে বলতে চায়, ওই বলে না, বলতে চায়, ওই বলে না। তারপর আমি আমার ছেলে ডাক দিছি। ছেলে ডাক দিয়ে পরে দিয়ে আমি কই যে তোর বাবার কাছে ফোন দে, রুবিরে পাই না, তো বাবার কাছে ফোন দে। তো আমার ছেলে, আমার স্বামীরে আমার ছেলে ফোন দিছে, আব্বু ইয়ারে পাই না, তো রুবিরে পাইতেছি না। ওই কইতেছে কি কস, দেখ কার ঘরে আসেনি। তারপর আমি দেখছি অনেক জোরে জোরে চিল্লেছি বাড়ির মধ্যে, এমনকি মানে কেউ কইতে পারে না যে রুবি কোথায় আছে। পরে ওই যে আমার ফুফা শাশুড়ি আয়া বলছে আমার জালের কাছে যে তুই চিল্লে হাল্লা করিস, তোর মেয়ের এবারে ওদিক দেখছে। এই কথার পরে দিয়ে আমি আমার ফুফা শাশুড়ি কয় ওদিকে তুই একটু দেখতো যায়া। আমি খুঁজতে আমি চিল্লাতে গেছি। গিয়া যাওয়ার পরে দিয়ে আমি মানে বাইর কিছু আঙ্গিনার যায়া দেখি এই কোনো সারা শব্দ কিছু নেই, ওদিকে মানুষও নেই, যে একলা একটা বাড়ি আছে, বাড়ির মধ্যে ও বাড়িতে কোনো সারা শব্দ কিছু নেই। তারপর আমি ডাকতে আসি, ডাকার পরে দিয়ে মায়া জন ব্যাঙ্গের মতো ডাক দিয়ে উঠছে। ডাক দেওয়ার পরে দিয়ে আমি তাও মানে ভাবতে পারি না যে তো কিসের ডাক। পরে দিয়ে যাইতে যেতে কাছে গেছি, মানে ডাকতে যাওয়ার পরে দিয়ে দেখি ও লাইট মারছে, দেখি যে সে মানে বাঁশমুড়ার তলে পড়ে রয়েছে, যে করে উঠছে। আমি আমার ছেলের আমি এক দৌড়ে যাইয়া ওইদিকে দেখছি মুখ বান্ধা, মুখের মধ্যে ছিল একটু টুকরা ছিল, টুকরাটা আর হাত বান্ধা ছিল, পা বাঁধা ছিল। মানে শিক্ষার দিছি। আর ওই যে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে ফালা রাখছে বাইরে আঙ্গিনা, ও বাড়ির একটা ছেলে একটা দৌড়ে আইছে, আমার পার্শ্ববর্তীর মাহানুষ আইছে, ওরাইয়া দেখছে। এরপরে দিয়ে আমার ছেলে আমার মেয়েরে মানে কান্দ করিয়া বাসায় নিয়ে গেছে। সেটা আনুমানিক কয়টার ঘটনা? হ্যাঁ, আমি 8:30 বাজে ঘটনা, মেয়েরে পাই না তখন তার 8:30 বাজে। খুঁজতে 9টার পর হয়ে গেছে। মেয়ে অবস্থায় 10টা বাজে পেয়েছি। 10টা বাজে আপনি তাকে পেয়েছেন? মানে 8টার ঘটনা 10টা বাজে পেয়েছেন। ঘটনাটা কি রোজার মাসে ঘটেছে? হ্যাঁ, রমজান মাসে। কত রোজায় ঘটেছে? যে
রমজান মাসের বাংলা মানে 19 তারিখে ঘটনাটা ঘটছে। রমজান মাসের 19 তারিখে? জি। আচ্ছা, তো আপনার মেয়ে যখন এই অবস্থা পেয়েছেন তো তো তার কি জ্ঞান ছিল? না, জ্ঞান ছিল না। তো তাৎক্ষণিক তাকে কোথায় নিলেন বা কি করলেন? তখন আমরা তো এত কিছু বুঝি না স্যার, আমি বাসায় নিয়ে গেছি আর পরে দিয়া ওরে ফায়ার বান্ডা হাতের বান্ডা কে খুলছে তা আমি জানি না। পরে দেয়া মেয়ে এরকম বেশি মানে একদম মানে সাপে যেভাবে কাটে তার নাক মুখ এভাবে মানে একদম নীলে হয়ে গেছি। তারপর আমি পাশার প্রতি ওই যে বাড়ির গঠন হয়েছে সেই বাড়ি একটা ছেলে ছিল, ওর ভালো বন্ধু, মানে ওর সাথে চলাফেরা করে। ওরে ডাকছে আর কয় কি কস এরকম কিভাবে হয়েছে, এরকম আমার সিএনজি একটা আনছে, সিএনজি একটা আইনা নিচে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানে বলছে যে হাসপাতাল নিয়ে যা। ওরা হাসপাতাল নিয়ে গেছে, ওই কাছে আগে থানায় নিছে, থানায় নেওয়ার পরে তারপর তো হাসপাতাল নিছে। ওই হাসপাতালও নেওয়ার পরে দিয়ে বলছে যে এই হাজীগঞ্জ চাঁদপুর সদরে নেওয়ার লেগে, ওরা চাঁদপুর সদরে নিয়ে এসে। থানায় কে নিয়েছে? থানায় নিছে শিফন একটা ছিল, শিফন নামে একটা ছেলে। জি। আর কি হয় সে? সে আমগো পাশাপাশি, আপনাদের পার্শ্ববর্তী? জি। আচ্ছা, তো থানা থেকে তাৎক্ষণিক হসপিটালে? জি। হ্যাঁ, আলীগঞ্জ হসপিটালে নিছি। আচ্ছা, হসপিটাল থেকে হসপিটালে গেছে, দেখি পিসিতে আমগো চেয়ারম্যান সাহেব গেছে, আবার থানা থেকে ওসি সাহেব গেছে, যাই এখানে ডাক্তারে চিকিৎসা কাছে দেখে অবস্থা তো খুব সিরিয়াস, এখানে চিকিৎসা হবে না, আপনারা চাঁদপুর সদরে নিয়ে যান। তখন আমগোর সাথে পুলিশ প্রশাসনের মাধ্যমে তারা এই চাঁদপুর সদরে না ভর্তি করানো হয়েছে। হ্যাঁ, ওর পরে রাত্রে 2:20 মেয়ের জ্ঞান আইছে আর পুলিশে জিজ্ঞাসে তুমি কারো করে চিনছুনি, তখন মেয়ে এই 1 নম্বর আসামির নাম বলছে সোহেল। চিনছি আর কইছে আর লোক আর কেউ ছিল নি, এরা 3 জনের ভিতরে 1 জনের চিনছে আর 2 জনের চিনে নেই। যুগের কালো গেঞ্জি কালো ফ্যান বেলি আর মুখটা বাঁধা ছিল, এই কারণে হে করে চিনতে পারেনি। মানে 3 জন ছিল, একজনকে চিহ্নিত করতে পেরেছে আর 2 জনকে চিহ্নিত করতে পারেনি। আচ্ছা, তো আপনারা যখন হসপিটালে সদরে ভর্তি করিয়েছেন তো অবশ্যই পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, তো কি পরীক্ষা নিরীক্ষাতে কি ধরা খেলো, কি করেছে তার সাথে? তার সাথে এমনি দর্শনের কোনো বেলে আলামত পাই নাই, দর্শনের চেষ্টা করছে যেটা। ওকে রোলিং। তো আপনার যে ধর্ষণের কোনো আলামত মিলেনি হসপিটালের পরীক্ষা নিরীক্ষায়, তাহলে আপনারা কিসের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করেছেন বা মামলা দায়ের করার কারণ কি একটু বলবেন? মামলা দায়ের করার কারণটা কি, যেভাবে হাত বাঁধছে, মুখ বাঁধছে, পা বাঁধছে, তারা তো মার্ডারও করে। আর তার যে পরনের যত জামা কাপড় ছিল সব তো ছিঁড়ে মিড়ে করে এলেছে। তাহলে এখন আর আমরা যদি 2-3 মিনিট পরে যাই তত মেয়ের লাশটা পাই, তাহলে এটা দর্শনের থেকেও কম কোথায়? এটা তো কারণ এটা তো কোনো ছোট মোটো ব্যাপার না, কারণ 13 বছরের একটা মেয়ে, সে এখনো শিশু। আচ্ছা, আমরা একটু আপুর কাছে যাই। তো আপু, আপনি তো মা, তো অনেক ক্ষেত্রে মেয়েরা যেটা বাবার কাছে বলতে পারে না সেটা মার সঙ্গে মানে খোলামেলা বলে বা বলতে চায়। তো আপনার মেয়ে স্বাভাবিক হওয়ার পরে আপনি মেয়েকে জিজ্ঞেস করেছিলেন যে তার সঙ্গে কি কি হয়েছে বা কারা কারা করেছে ঘটনাগুলো? মেয়ের আমি জিজ্ঞাসা করছি আর বলছে যে ওই ওরে চিনছে, 1 নম্বর আসামিরে চিনছে আর 2 জন চিনে না, ওরা মুখ অন্ধকার ছিল, মুখ সবকিছু কালো। তারপর ওর বাবা যদি এই কথা বলছে আগে দিয়ে বান্ধার যে বান্ধে হাত পা, তখন বলছে যে তুই যদি কোনো কিছু কথা বলস তোর বাবাকে মারবো, তোর সংসারের সবকে মারবো, এই কথা বলছে মেয়েরে। তারপর তো মেয়েটা আমি বলছি যে মা তোরা অন্য কিছু ইয়ে করছে মা, আমাকে অনেক জোর শব্দ করছে, মানে আর আমরা তো আমি আর কি বলবো, আমার কি করছে শৈল আমি ওটা আর বলতে পারবো না, বুঝছেন? এ কথা ঘরে দেখো আমি আর বলার মতো আমার কিছু নেই। আমার মেয়ের আমি দেখছি যে সময় আমি গেছি তুমি দেখছি যে মানে মেয়েটার ছেলে মানে সবকিছু এলোমেলো। আমি একজন মা, আমি কি কিছু বুঝি না যে এখন বর্তমান পৃথিবীটা কি চলতেছে। এখন মেয়েটার হাত পা বাঁধা অবস্থা, মেয়েটারে মানে দংশন চেষ্টা করছে। হ্যাঁ, দংশন চেষ্টা করছে, হ্যাঁ দর্শন চেষ্টা করছে। মেয়েটা অনেক জোর শব্দ করছে, মেয়েটার জামা অনেক জোরাজুরি করেছে। হ্যাঁ, অনেক জোরাজুরি করেছে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আপনি বললেন আপনার মেয়ের বয়স 13 বছর, তিনি এখনো নাবালক, সাবালক হয়নি না। তো বিষয়টা হচ্ছে এলাকার বখাটের ছেলেরা যে কাজটি করেছে
এই কাজটি করার আগে আপনার মেয়েকে কি তারা বিয়ের প্রস্তাব দিয়েছিল কখনো, না। বা আপনাদের সাথে পূর্বের কোনো শত্রুতা ছিল না, কিনা? আমাদের সাথে কোনো শত্রু কারোর সাথে নেই। কোনো শত্রু ছিল না। যেই সে ছেলেরা 1 নম্বর আসামি ধরা খাইছে, এরে আমরা সব সময় আমরা ভাইয়া আমাদের চাচাতো ভাই সম্পর্কে পাশের বাড়ির হিসাবে আমরা ওই ভাই ভাই হিসাবে দেখতাম। মারপেটের ভাই ছিল বেশি। আমি ওকে কোনোদিনও কোনোদিন কোনো টাকা জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে, কোনো কিছু নিয়ে তাদের সাথে কোনোদিন বিরোধ হয় নাই। কোনো দ্বন্দ্ব ছিল না? না। না। আচ্ছা, আপনার মেয়ে কোন ক্লাসে পড়তো? ক্লাস 6 এ পড়ে। ক্লাস 6 এ পড়তো। আচ্ছা, তো ক্লাস 6 এ পড়ুয়া মেয়েকে তারা ধর্ষণের চেষ্টা করেছে, ঠিক আছে। আপনি বললেন আপনার পাশের বাড়ির চাস্তো ভাই ছেলে নাকি? জি। আচ্ছা, পাশের বাড়ির চাস্তো ভাই। তো তিনি যখন অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হওয়ার পরে তিনি তো অ্যারেস্ট হয়েছে, তাই না? জি। আচ্ছা, তিনি অ্যারেস্ট হওয়ার পরে তার জবানবন্দি কি এসেছে, মানে তার স্বীকারোক্তি বের করতে পেরেছে? না, আমরা ওই কথা শুনি। ওই একদিনের রিমান্ডের মন্দির হয়েছে, রিমান্ডের নিজার বেলে সেবেলে তার কাছে বলছে তার সাথে কেউ ছিল না, তে কার কথা বলবো? মানে সে অস্বীকার করেছে তার সাথে কেউ ছিল না? না, আচ্ছা। অস্বীকার কাছে। আচ্ছা, এই ঘটনার আপনারা কি চাচ্ছেন এখন বর্তমানে? এটার আমরা সুস্থ বিচার চাই। আমার বাবা একজন মুক্তিযুদ্ধ হিসাবে সন্তান হিসাবে আমি এটা কঠিন একটা বিচার চাই। এটাই কারণ আজকে আমার মেয়ের এই ঘটনা করছে, কালকে আবার আরেকজনের মেয়ের করবে না এমন তাদের কোনো ইয়া নেই। আচ্ছা। যে বাকি 2 জন আসামি এখনো ঘুরতেছে, তারা ভবিষ্যতে এই মামলাটার থেকে যদি তারা বেরিয়ে যাইতে পারে, তাহলে ভবিষ্যতে আরো বিভিন্ন ধরনের ঘটনা ঘটাইবে। আচ্ছা, তো যে দুজন আপনাদের হচ্ছে দাবি হচ্ছে যে দুজন এখনো আইনের আওতার বাহিরে আছে, ধরাছোঁয়ার বাহিরে আছে, তাদেরকে ধরে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই তো আপনাদের সর্বোচ্চ হ্যাঁ, দাবি। আমি এটাই আমার জনগণের কাছে, যেমন প্রধানমন্ত্রীর কাছে আমার এটাই অনুরোধ। এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে না ইয়ে করতে পারে। আচ্ছা, হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, ভাবি বলুন। আমি এমনকি জনগণের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমি আইনত সুস্থ বিচার চাই। আমি চাইতেছি যে 1 নম্বর আসামি ধরা পড়ছে, আমি আরো বাকি 2 জন কাজটা ঘরও চাই। আমার মেয়েকে এই বয়সে, আমি একটা গরিব সন্তানের ঘরের মেয়ে, আরেকটা গরিবের ঘরে পড়ছে। আমি মা হয়ে আমি কিভাবে সহ্য করি আমার মেয়ের যে অবস্থা, কারণ দেখছি যে অবস্থা ছিল। আমি চাই যাতে আমার মেয়ের উপযুক্ত বিচার এমন দেশ এলাকার ভিতরে, বাংলাদেশের ভিতরে এরকম আমার মতো মা কখনো এরকম কোনো মা দেখতে না হয়। আমি এই বিচারটা চাই।